أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আমরা গতদিন আলোচনা করছিলাম হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2026। আজকে আমরা একটু রিভিশন দেই। এক দ্বারা হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম, দুই দ্বারা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞার মধ্যে বলা আছে 2 এর ক অপরাধ, 2 এর ক অপহরণ, 2 এর গ আটক বা অবরোধ, 2 এর ঘ ট্রাইব্যুনাল, 2 এর উ দর্শন। যেই দর্শন হচ্ছে দণ্ডবিধি আইনের 375 ধারা অনুসারে সংজ্ঞায়িত। 2 এর চ নবজাতক শিশু, 2 এর ছ নারী, 2 এর ডবল ছ বলাৎকার, 2 এর ট্রিপল ছ স স স হচ্ছে মারাত্মক জখম। মারাত্মক জখম হচ্ছে দণ্ডবিধি আইনের 320 ধারায় সংজ্ঞায়িত। 2 এর বর্গীয় জ হচ্ছে মুক্তিপণ, 2 এর জ ফৌজদারি কার্যবিধি, 2 এর ইয় যৌতুক, 2 এর ডবল ইয় যৌন কর্ম, 2 এর ট শিশু। 3 দ্বারা হচ্ছে আইনের প্রাধান্য। 4 দ্বারা হচ্ছে দহনকারী পদার্থ দ্বারা কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটানো, আঘাত করা বা চেষ্টা করলে সেক্ষেত্রে শাস্তি। 5-6 বাতিল। 7 দ্বারা হচ্ছে নারী বা শিশু অপহরণের শাস্তি। 8 দ্বারা হচ্ছে মুক্তিপণ আদায়ের শাস্তি। 9 দ্বারা হচ্ছে দর্শনজনিত মৃত্যু এর শাস্তি। যখন আমরা 9 এর 1 পড়ছিলাম, একে বলা হয়েছে যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে দর্শন করে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে। ব্যাখ্যা হচ্ছে 16 বছরের কম ও 16 বছরের অধিক বয়স্ক কোনো নারীর সাথে তার সম্মতি ব্যতিরেকে বা ভয় ভীতি প্রদর্শন করিয়া প্রতারণামূলক ভাবে সম্মতি আদায় করে বা 16 বছরের কম বয়স্ক শিশুর সহিত তার সম্মতি সহ বা সম্মতি ব্যতিরেকে যৌন কর্ম করলে সেটা নারী ও শিশু দর্শন করেছে বলে গণ্য হবে। তার সাথে বলাৎকারও দর্শন হিসেবে গণ্য হবে। তারপর হচ্ছে 9 এর 2, কোন ব্যক্তি দর্শন বা উক্তরূপ দর্শনের পরবর্তী কোনো কার্যকলাপের ফলে যদি দর্শনের শিকার নারী বা শিশুর মৃত্যু ঘটে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এখন দেখা গেল যে একজন নারী বা শিশুকে দর্শন করছে, দর্শনের পরে সে মারা যায় নাই, পরবর্তীতে সে হসপিটালাইজ হওয়ার পরে 1 মাস 2 মাস বা 6 মাস পরে কি হয়েছে, তার মৃত্যু হয়েছে। সেই ক্ষেত্রে এটা কি দর্শন হবে নাকি গুরুতর আঘাতে যাবে? সেইটা দর্শন হবে। দর্শন হবে। কারণ কি, দর্শনের ফলশ্রুতিতে তার মৃত্যু হয়েছে, এই জন্য সেটা 9 এর 2-তেই যাবে। তারপর হচ্ছে 9 এর 3, একাধিক বা দলগতভাবে বা সংঘবদ্ধভাবে একাধিক ব্যক্তি বা দলগতভাবে বা সংঘবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে দর্শন করে দর্শনের ফলে উক্ত নারী বা শিশুর মৃত্যু ঘটে বা আহত হয়। একজন দর্শন করলে তো অবশ্যই আহত হবে, তাই না? তখন তার শাস্তি কি 3-এ ঠিক। যাবে নাকি 2-এ যাবে? একটু কথা বলবেন। শাস্তি কি তার 3-এ যাবে নাকি 2-এ যাবে? শাস্তি তিনে। শাস্তি 3-এই যাবে। আর যদি মৃত্যু হয় সেই ক্ষেত্রে মৃত্যু হইলেও 3-এ যাবে। এটা হচ্ছে কারণ কি, যে দলগতভাবে বা একের অধিক ব্যক্তি যদি কোনো শিশু বা নারীর সাথে যৌন কর্ম করে তাহলে সেই ক্ষেত্রে যদি আঘাত বা মৃত্যু ঘটে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 3 ধারা। এটা একবারে সহজ ভাবে মনে রাখবেন। একাধিক ব্যক্তি যদি দর্শনের ফলে কোনো নারী বা শিশুর মৃত্যু হয় বা আঘাতপ্রাপ্ত হয় সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 9 এর 3 ধারা মোতাবেক। আর 9 এর 4 হচ্ছে যখন কোনো নারী বা শিশুকে দর্শন করিয়া মৃত্যু বা আহত করার চেষ্টা করে। কি তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে দর্শন করিয়া মৃত্যু বা আহত করার চেষ্টা। সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে। কি উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মৃত্যু বা আহত করা। সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 9 এর 4 এর ক-তে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা।
আর 9-4 খ হচ্ছে শুধু দর্শনের চেষ্টা করছে। শুধু দর্শনের চেষ্টা কিভাবে করে? মনে হয় যে টানাটানি করছে, জোরাজুরি করছে, কিন্তু দর্শন করতে পারে নাই, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 9-4 খ, অনধিক 10 বছর, তবে 5 বছরের কম নয়, সাথে জরিমানা দণ্ড দণ্ডিত হবে। তারপর 9-4 গ, দর্শনের উদ্দেশ্যে শরীরের কোনো অঙ্গে ধারালো অস্ত্র, রাসায়নিক পদার্থ বা অন্য কোনো উপকরণ ব্যবহার করে যদি কোনো নারী বা শিশু যৌনাঙ্গ বা স্তনে যদি মারাত্মক জখম করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে। বুঝা গেছে? এই 4-এর মধ্যে কিন্তু একটা বিশাল পেচ লাগাই দিছে, কথা বুঝছেন? 9-4 উপধারার মধ্যে কিন্তু একটা বিশাল পেচ লাগাইছে। কি করছে? দর্শনের উদ্দেশ্যে শরীরের কোনো অঙ্গ বা ধারালো অস্ত্র, রাসায়নিক পদার্থ বা অন্য কোনো উপকরণ ব্যবহার করে যদি নারী বা শিশুর যৌনাঙ্গ বা স্তনে মারাত্মক জখম করে, তাহলে সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তির শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন। অতিরিক্ত 3 লাখ টাকা, অনন্য 3 লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। বুঝা গেছে? স্যার বলেন। 9-4 কথা আমরা ধরে নিব যে ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা, এক কথাই। চেষ্টা সঠিক। আর ক্ষয়ের মধ্যে আমরা শুধু ধরে নিব যে ধর্ষণের চেষ্টা করেন, এক চেষ্টা কথায় শুধু করেন, ধর্ষণের চেষ্টা করেন। হ্যাঁ। আর গয়ের মধ্যে হচ্ছে যে ধর্ষণের উদ্দেশ্যে যদি কোনো ধারালো অস্ত্র দিয়ে, কোনো রাসায়নিক বা পদার্থ দিয়ে যদি কোনো ওই যে যৌনাঙ্গের মধ্যে বা স্তনের মধ্যে যদি আমরা ইয়া জখম করি আর কি, গ্রিভিয়াস হার্ট, হ্যাঁ, তাহলে স্যার এটাই আর কি এক হ্যাঁ, কথায়। সঠিক, সঠিক। এখন দর্শনের যদি স্যার উদ্দেশ্যে, মুখমণ্ডল যদি মুখমণ্ডল দ্বারা পড়বে না বুঝি নাই নুরুল ভাই। স্যার, যদি মুখমণ্ডলে ওই রাসায়নিক পদার্থ দেয় তাহলে তো আর এটা পড়বে না, শুধু ওই যৌনাঙ্গ আর স্তন হবে। মুখমণ্ডলে হইলে 4 দ্বারায় চলে যাবে। ঠিক আছে স্যার। মুখমণ্ডলে মুখমণ্ডলে যদি মারে তাহলে 4 দ্বারায় চলে যাবে। আর গোপনাঙ্গ, গোপনাঙ্গে হইলে সেই ক্ষেত্রে গ, অর্থাৎ যেটা তার উদ্দেশ্য কি, দর্শন করা। আর অ্যাসিড, রাসায়নিক দ্রব্য দ্বারা যদি তার মুখ, স্তন এইসব জায়গার যদি মনে হয় যে মারে, তবে স্তনের কথা যেহেতু আপনার এখানে উল্লেখ আছে, সেই ক্ষেত্রে আপনার এখানে 4ও দিতে পারবেন, আবার কি করতে পারবেন, 9-4ও দিতে পারবেন, 4-এর গ দিতে পারবেন, যেহেতু 2 জায়গায় স্তন এবং যৌনাঙ্গের কথা বলা আছে। ঠিক আছে? তারপর হচ্ছে 5 ধারা, পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকাকালীন নারী যদি ধর্ষণের শিকার হয়, সেই ক্ষেত্রে হেফাজতে ব্যর্থতার কারণে পুলিশ অফিসারের 10 বছর, কমপক্ষে 5 বছর, অনূন্য 50,000 টাকা জরিমানা হবে। এটা কিসের জন্য? সে কি দর্শনের সহায়তাকারী নাকি তার হেফাজতে ব্যর্থতার জন্য? এটা হচ্ছে যে হেফাজতে ব্যর্থতার জন্য। এখন যদি আপনাকে প্রশ্ন দেয় যে পুলিশ হেফাজতে ক নামক মহিলা ধর্ষণের শিকার হইলে সেই ক্ষেত্রে কোন কোন ব্যক্তি অপরাধী হবে, তখন আপনি কোন কোন ধারা ব্যবহার করবেন? এটা স্যার ওই যে একই অপরাধের জন্য ওসি, তারপর হচ্ছে যে ডিটি অফিসার, আর হচ্ছে যে সেন্ট্রি। হুম, এটা তো আমরা জাস্ট 9-5 দিয়ে দিব, 9 ব্যাকেটে 5 দিয়ে শেষ করে দিব। সঠিক। এখানে কি 30 ব্যবহার করার সুযোগ আছে? বুঝি নাই। নারী শিশু নির্যাতন আইনের 30 দ্বারা কি এখানে ব্যবহার করার কোনো সুযোগ আছে? 30 দ্বারা স্যার, এটা আপনি যেটা বলতেছেন 30 দ্বারা, এটা কি এত দূরে কি আমরা নিয়ে যাব? না, আমি বলছি সুযোগ আছে কি নাই, হ্যাঁ অথবা না বলবেন। এখানে তো ফরসনা সহায়তা তো বুঝতেছি না, এখানে তো ফরসনা থাকবে না। না, এখানে 30 দ্বারা ব্যবহার করার কোনো সুযোগ নাই। সুযোগ ঠিক নেই। আছে? যেহেতু থানার সকল দায়িত্ব হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তার। ঠিক আছে?
এরপরে যেহেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করে, একজন ডিউটি অফিসার নিয়োজিত করে এবং সেন্ট্রি সেটার জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে। অতএব এখানে আপনার 30 দ্বারা দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব তাদের কার্যক্রমই হচ্ছে কি যে তারা হেফাজত করতে ব্যর্থ হয়েছে, এই জন্য তারা 9-5 দ্বারা অনুযায়ী দণ্ডিত হবে। বুঝা গেছে? স্যার এই কাজটা যদি সেন্ট্রি নিজেই করে? সেন্ট্রি নিজে করলে সে তো 9-1 চলে যাবে, আর সেন্টি সাবের করলে তো 10 জনই সে চলে যাবে 9-1, আর ওই যে কি কয় ডিউটি অফিসার ওসিআর চলে যাবে 9-5। এখানে সবই যাবে, কিন্তু সেন্টি চলে যাবে 9-1 আর বাকিগুলো 9-5। অর্থাৎ যে অপরাধী সে চলে যাবে 9-1, সংঘবদ্ধ হইলে 9-3, আর বাকি যারা আছে তারা 9-5 চলে যাবে। সেখানে আর আপনার সবাই যদি করে তাহলে ওই যে সংঘবদ্ধ দলবদ্ধ ভাবে 3-এ চলে যাবে 9-এর। হ্যাঁ 9-3 চলে যাবে। ঠিক আছে ঠিক স্যার, আছে স্যার। নেক্সট। হ্যাঁ, তারপর হচ্ছে 6 ধারা। এই যে সংশোধন দিয়ে কিন্তু অনেকগুলো আইন বাড়াইছে, কথা বুঝছেন? এখন 9-6 বলতেছে যে এই ধারায় উল্লেখিত অর্থদণ্ড পণ্ড দ্বারায় আদায় করে। অর্থাৎ পণ্ড দ্বারায় কি করবে? অর্থদণ্ড আদায় করে ওই যে প্রতিপূরক হিসেবে অপরাধের জরিমানা। শিকার বা তার আইনগত উত্তরাধিকারে প্রদান করতে হবে। অপরাধের শিকার বা তার আইনগত উত্তরাধিকারে প্রদান করতে হবে। অর্থাৎ যদি এই ভিকটিম মহিলা, তাহলে তাকে দিবে, আর যদি ভিকটিম মহিলা মারা যায় সেক্ষেত্রে তার উত্তরাধিকারীরা পাবে। বুঝা গেছে? স্যার ওই যে 15 ধারা তো আমরা অবশ্যই সামনে আসবো, যেটা তো যে ব্যক্তি দর্শন করছে ওনার জায়গা সম্পত্তি যদি কিছু থেকে থাকে বা নগদ টাকা নাই, প্রয়োজনে জায়গা সম্পত্তি বিক্রি করে হলেও কি ওই টাকা আদায় করা হবে, হ্যাঁ, ওইটা এরকমই আমরা তো। যখন আলোচনা করব তখন ওইটা ভালো করে ক্লিয়ার করে দেবো। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে 9-ক। 9-ক হচ্ছে নারীর আত্মহত্যায় প্ররোচনা ইত্যাদির শাস্তি। নারীর আত্মহত্যা, প্ররোচনা ইত্যাদির শাস্তি। যখন কোনো ব্যক্তি এমন কোনো কার্য করে, কি করে, এমন কোনো কাজ করে যাতে উক্ত নারীর সম্মানহানি হয় এবং এই সম্মানহানির ফলে মহিলা আত্মহত্যা করতে বাধ্য হয়, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 9-ক। এখন আমরা এটা উদাহরণ কি দিতে পারি? উদাহরণ দিতে পারি, এখন বর্তমান ডিজিটাল যুগ, সবাই মনে করেন যে প্রেম ভালোবাসায় আসক্ত, ঠিক আছে না? প্রেম ভালোবাসায় আসক্ত হইয়া সে কি করলো? প্রেমিকের সাথে বিভিন্ন ডেটিং পেটিং করলো, লিভ টুগেদার করলো, করার পরে এখন বয়ফ্রেন্ড এগুলো একটা ভিডিও রেকর্ড করলো। তখন পরবর্তীতে যখন নারীকে বললো যে তুমি আবার লিভ টুগেদারে আসো, সেই ক্ষেত্রে সে বললো যে না আমি এখন যাইতে পারবো না। তখন সে কি করলো? মিডিয়ার মধ্যে সেটা পাবলিশ করে দিল, ঠিক আছে? যেটা এখন সচরাচর হয় মিডিয়া, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইসবের মধ্যে কি করলো? পাবলিশ করে দিল। এই পাবলিশ করার কারণে মহিলা তার সম্মানহানি হয়েছে বিধায় সুইসাইড করলো, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 9-ক। এটা হইল নারী শিশু নির্যাতন আইন অনুসারে। আর যেহেতু সে কি করবে? ফেসবুক অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করবে, সেই ক্ষেত্রে এটা কই চলে যাবে? সাইবার নিরাপত্তা আইন। তখন এটা চলে যাবে সাইবার নিরাপত্তা আইনে, যেহেতু সে ইন্টারনেট ইউজ করছে বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করছে, সেই ক্ষেত্রে এটা নারী শিশু এবং সাথে সাইবার নিরাপত্তা আইনেও তার বিরুদ্ধে মামলা হবে। বুঝা গেছে 9-ক? তো ঠিক। তারপর হচ্ছে 9-খ, যেটা হচ্ছে সংশোধনী দিয়া, এই যে যেটা বললাম যে বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করা। বিয়ের প্রলোভনের মাধ্যমে বিয়ে দেখাইয়া তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করলেন, স্থাপন করিয়া যদি সেটা 16 বছরের অধিক বয়সে কোন নারীর সাথে হয়, ঠিক আছে, নারীর বিশ্বাস অর্জন করে হয়, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 7 বছর, ঠিক আছে? অর্থাৎ নারীর বয়স যদি 16 বছরের বেশি হয় এবং তার আস্থা অর্জন করিয়া, অর্থাৎ তারে বিশ্বাস যুগাইয়া আপনি কি করলেন? তার সাথে যৌন সহবাস করলেন, পরবর্তীতে আপনি আর তার সাথে বিয়ে করতে রাজি না, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 9-খ, 9-খ দ্বারা। আর যদি 16 বছরের কম মেয়ে হয়, তাহলে নারী হয়, তাহলে কি হবে?
রেদওয়ান? ওটা ধরতে না হবে তাহলে। 16 বছরের কম মেয়ে, অর্থাৎ মনে হয় যে নয় 7-8 পড়া মেয়ে, তার বয়স তো আর 16 হয় নাই, তাই না? তার বয়স তো আর 16 হয় নাই, সেই ক্ষেত্রে আপনি কি করলেন? তাকে বুঝাই বাজাইয়া আপনি তার সাথে যৌন সঙ্গম করলেন, সেই ক্ষেত্রে সেটা দর্শনেই চলে যাবে। এটা আর আপনার না, ওই এটা বেশি। বিয়ের প্রলোভন দেখাইয়া কাজ করার মতো আর হবে না, তখন সেটা চলে এই যাবে। তো 16 বছরের কম হলে আমরা ওই যে 9-এর 1 চিন্তা হ্যাঁ, করবো 9-এর সবসময়। 1 চলে যাবে, দর্শন হয়ে যাবে। তারপর হচ্ছে 10 ধারা, যৌন পীড়ন ইত্যাদির দণ্ড। কোন ব্যক্তি যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তাহার শরীরের কোনো অঙ্গ বা কোনো বস্তু দ্বারা কোনো নারীর বা শিশুর যৌনাঙ্গ বা শরীরের কোনো অঙ্গে স্পর্শ করে বা নারীর শ্লীলতা হানি করে, সেই ব্যক্তি যৌন পীড়নের দায়ে দায়ী হবে। তাহলে এখানে বস্তু পাইলাম কয়টা? যৌন পীড়নের উপাদান কয়টা হইব তাহলে? 354, 509 কি বুঝাইলো এটা দণ্ডবিধির? আইনুল ভাই, আপনার বাংলা লেখাটা আসে নাই। আর হচ্ছে কেন বলে স্যার যে 354 তো ছিল আর 500 ইফতিজিং এর দ্বারাটা নিয়ে আসছে এখানে 500 নেই। না, আমি আপনাকে বলি, ওই যৌন পীড়ন আর ইফটিজিং এর দ্বারা কিন্তু এক না ভাই। কথা বুঝছেন? যৌন পীড়ন আর ইফটিজিং এর দ্বারা কিন্তু এক না। এটা সম্পূর্ণ ব্যতিক্রম, সম্পূর্ণ আলাদা। এটার সাথে ইফতিজিং বুঝছেন? এর কোনো মিল নাই। ইফটিজিং এবং যৌন পীড়নের মধ্যে মনে হয় যে বিশাল পার্থক্য। এখানে আপনার 509, এখানে আপনার আনলে আপনি এটা মেকআপ দিতে পারবেন না, এটারে শুধু আপনি নারী শিশুর 10 ধারার মধ্যেই রাখবেন। এখন আপনাকে আগে বুঝতে হবে যৌন পীড়নটা কি, অর্থাৎ পুরুষ কি করলো, তার হাত দ্বারা অথবা তার গোপনাঙ্গ দ্বারা কি করলো, তার হাত দ্বারা কোন গোপনাঙ্গ দ্বারা অথবা তার হাতে থাকা একটা লাঠি দ্বারা কি করলো, মহিলার স্পর্শকাতর স্থানে, ঠিক আছে, মহিলার স্পর্শকাতর স্থানে সে কি করলো, টাচ করলো, সেই ক্ষেত্রে এটা যৌন পীড়ন। কথা বোঝা গেছে? অর্থাৎ মহিলার বুকে, ব্যাকওয়ার্ডে, ফ্রন্ট সাইডে সে কি করলো, এই লাঠি, তার পুরুষাঙ্গ বা তার হাত এইসব দিয়ে সে টাচ করলো, সেই ক্ষেত্রে এটা যৌন পীড়ন হবে। আর যদি দেখা গেছে যে সে কি করছে, তার এমনি চুলের মুষ্টি ধরছে, এটা তার যৌন পীড়ন হবে না। তার চুল কেটে দিছে, এটা তার যৌন পীড়ন হবে না। এটা কি হবে, অপরাধমূলক ভাবে শ্লীলতা হানির উদ্দেশ্যে বল প্রয়োগ করা, তখন সেটা হবে 354। আর 509 হচ্ছে কি, যে মেয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, আপনি তাকে টিচ করলেন, তাকে দেখে আপনি বিভিন্ন অঙ্গভঙ্গি করলেন, এই যে কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল না, এইরকম এইরকম করলেন, ঠিক আছে, এটা হচ্ছে ইফটিজিং। বোঝা গেছে আইনুল ভাই? জি স্যার। হুম। স্যার, এই কাজটা মেয়ে মানুষ করলে তো কোনো অপরাধ নাই। মেয়ে মানুষের কোনো অপরাধ নাই, ওইদিকে আপনার যাওয়ার দরকার নাই। এটা তো পুরুষই, আমি মেয়ে মানুষের কথা বলতেছি। মেয়ে মানুষ যা ইচ্ছা তা করবে। মেয়ে মানুষ যদি আপনার নিয়ে একমাত্র যদি আপনার সাথে কিছু করে, তাহলে সেইটা মনে করেন যে ওই কি কয় জানি, ওই বল প্রয়োগ হবে, বল প্রয়োগ। স্যার আমরা ওই যে একটা ধারা পড়ছিলাম, নুরুল ভাইয়ের কথা শুনে আমার মনে আসছে আর কি, ওই যে বলপূর্বক আদায় বলে না, ওই যে যে ধারাটা পড়ছি আর কি, যে 2 লক্ষ না। টাকা চাঁদা চাইছে, হ্যাঁ। ওই যে 2 লক্ষ টাকা দেয় নাই, পরে উনি 1 লক্ষ টাকা দিছে। হুম। এটা কি বলপূর্বক আদায় হবে কি না? হ্যাঁ, ওইটা বলপূর্বক আদায় হবে, সমস্যা নাই। অর্ধেক আদায় করলেও বলপূর্বক আদায় হবে। হ্যাঁ, ওইটা বলপূর্বক আদায় হবে, সমস্যা নাই।
আর যদি কি করে, আপনাকে নিয়ে সে জোরপূর্বক নিয়ে আপনার সাথে যদি কোনো যৌন কামনা করে, তাহলে সেটা কি হবে? বলপূর্বক আক্রমণ হবে। তবে স্যার দুনো মধ্যে বয়সের কোনো কিছু নাই, আমি 22-এর মধ্যে দেখলাম কোনো কিছু তো এটা নাই, বয়স না, ম্যাটার না না এখানে, বয়স। জাস্ট বাচ্চা হ্যাঁ, হলো। হ্যাঁ এটা তারপর হচ্ছে 11 দ্বারা হচ্ছে যৌতুকের জন্য মৃত্যু ঘটানো ইত্যাদি শাস্তি। 11 দ্বারা হচ্ছে যদি যৌতুকের জন্য স্বামী বা স্বামীর পিতামাতা, আত্মীয়, অভিভাবক, স্বামীর পক্ষের লোকজন কোনো নারীর মৃত্যু ঘটায় বা মৃত্যু ঘটানোর চেষ্টা করে, মারাত্মক জখম করে বা সাধারণ জখম করে, তাহলে তাদের শাস্তি হবে কি? 11 কতে বলছে মৃত্যুদণ্ড, আর 11 ডবল কতে বলছে যে মৃত্যু ঘটানোর চেষ্টা করলে তার শাস্তি। আগে মৃত্যু ঘটানোর চেষ্টা এবং মৃত্যু ছিল কয়ে, এখন এটা ভাগ করছে, কতে করছে শুধু। 11 কতে বলছে যদি মৃত্যু ঘটায় সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 11 ক, আর ডবল কতে হচ্ছে মৃত্যু ঘটানোর চেষ্টা করলে সেই ক্ষেত্রে তার শাস্তি। আর যৌতুকের জন্য যদি তাকে মারাত্মক জখম করে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কি? 11 খ দ্বারা মোতাবেক। আর 11 গতে বলছে সাধারণ জখম, অর্থাৎ এমনি শর্ট থাপ্পড় লাথি গুতা দিছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 11 গ। যৌতুক ক্লিয়ার? তারপর হচ্ছে 12 দ্বারা ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করার শাস্তি। ভিক্ষাবৃত্তি করার উদ্দেশ্যে শিশুর অঙ্গহানি করার শাস্তি। যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে কোনো শিশুর হাত, পা, চক্ষু বা অন্য কোনো অঙ্গ বিকলাঙ্গ করে বা বিকৃত করে, সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে। 12 দ্বারা। এখন যদি কোনো 12 দ্বারা কি বুঝছেন? বুঝছি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন করি, বুঝলে বলবেন, তাহলে আমি মনে হয় যে প্রশ্নটা করতে আমার সুবিধা হয়। এখন 12 দ্বারায় যদি কোনো মহিলা যদি হাত পা কাটে, তাহলে তার শাস্তি কি 12 দ্বারাই হবে? যে মহিলা ভিক্ষা না পাওয়ার জন্য স্যার, হাত এখানে পা তো কাটছে, এটা স্পেসিফিক বলে দিছে শিশুকে। শিশুকে না, ওই যে আমাদের আবার অনেক আছে তো, মনে করেন যে এরা কি করে, যে মহিলা তার ভিক্ষা পাওয়ার জন্য হাত পা কাটছে বা একটা প্রতিবন্ধ বিকলাঙ্গ হয়েছে, সেক্ষেত্রে আবার অনেকে কি করে, এই 12 ধারার মধ্যে নারীরাও নিয়ে আসে। আবার যে ডাক্তারের না কাছে এটা আসবে না, এটা ওই শিশুকে। ডাক্তাররাও আবার কি করে 12 ধারায় নিয়ে আসে। অতএব এটা করার সুযোগ নাই। এটা স্পেসিফিকলি বলে দিছে যে শিশুর ক্ষেত্রে আপনি কি করছেন, ভিক্ষাবৃত্তি করার উদ্দেশ্যে শিশুকে বা শিশুর অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে তাকে বিকলাঙ্গ করছেন, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে মৃত্যু দণ্ড। তবে স্যার ওই যে ডাক্তার যে কাটছে, এটা অবশ্যই ধারাটা আমার মনে নাই, তবে ডাক্তারেরও মনে হয় অপরাধ আছে। কোনটা? এই যে ডাক্তারের কাছে গিয়ে যদি কোনো হাতটা যদি কেটে ফেলে আর কি, 26 আমার কাছে 26 মনে হচ্ছে 26 26 থেকে। 326। হম। তারপর হচ্ছে 13 ধারা, নারী শিশু নির্যাতন আইনের 13 ধারা, এটারে সংশোধন করিয়ে এখন মনে করেন যে এমন একটা অবস্থা করছে, এটারে ছেঁড়াবেড়া করে দিছে। কথা বুঝছেন? ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী শিশু সংক্রান্ত বিধান। আমরা এত কিছু মনে রাখবো, আপনারা একটু সহজভাবে আমি বলতেছি, সহজভাবে নেন। যে যখন ধর্ষণের ফলশ্রুতিতে কোনো শিশুর জন্ম হবে, সে থাকবে তার মার আত্মীয় স্বজনের কাছে। ঠিক আছে? মার আত্মীয় স্বজনের কাছে তারা রাখবে। তারপর হচ্ছে তার পিতামাতার উভয়ের পরিচয়ে বড় হবে। সন্তান তার রাষ্ট্র সন্তানের ব্যয়ভার বহন করবে। আর যদি 21 বছর পর্যন্ত ছেলের ক্ষেত্রে, মেয়ে বিবাহ না হওয়া পর্যন্ত, আর প্রতিবন্ধী সন্তান হইলে উপার্জন না করা পর্যন্ত রাষ্ট্র তার খরচ বহন করবে। আর সরকার বিধি মোতাবেক ভরণ পোষণের টাকা দিবে, আর ভরণ পোষণের টাকা দর্শকের নিকট হতে আদায় করতে পারবে। আর যদি তার কাছে না থাকে, তাহলে কি করতে পারবে, তার ভবিষ্যৎ সম্পত্তি হইতে এটা আদায় করা যাবে। এখন দর্শকে তো দর্শন করছে রিক্সা ড্রাইভার, ঠিক আছে, এখন তার কাছে টাকা নাই, তখন তারে বলবে যে ঠিক আছে, তুমি প্রত্যেক দিন যা ইনকাম করবা, এই ইনকামের একটা অংশ তুমি কি করবা, দিয়ে দিবা সরকারি কোষাগারে। এখন যদি আপনাকে প্রশ্ন করে যে ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকৃত শিশুর ব্যয়ভার কে বহন করবে, শিশুর পিতা, রাষ্ট্র, আদালত,
নাকি তার মা? রাষ্ট্র। রাষ্ট্র। ছেলের ক্ষেত্রে কতদিন বহন করবে? ছেলের ক্ষেত্রে 21। মেয়ের ক্ষেত্রে? ইয়ে না, বরং ইয়া না হওয়া পর্যন্ত আর কি, ওই যে মেয়ের বিবাহ না ইয়া হওয়া বিবাহ, পর্যন্ত। আর প্রতিবন্ধী সন্তান হইলে? ওই যে যোগ্যতা অর্জন না করা পর্যন্ত। এখন মেয়ের বিয়া হইছে, ঠিক আছে, আবার মেয়ে তালাক প্রাপ্ত হয়ে গেছে, তাহলে কে বহন করব? মেয়ের বিয়ে হইছে, বিয়ে হওয়ার পরে আবার তালাক প্রাপ্ত হয়ে গেছে, সেক্ষেত্রে কে বহন করবে? এটা বলেন স্যার। এটাও রাষ্ট্র বহন করবে। এটাও রাষ্ট্র না? হ্যাঁ। অর্থাৎ এটা তো বিপত্তি। স্যার ইয়া, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন স্যার, হুম। হয়তো চলো আসতে পারে। ঠিক আছে, এটা আরো অন্যান্য টিচার যারা আছে ওনারা বলছে কিনা আমি শুনি নাই, তবে যদি বলে থাকে তাহলে তো বলছে, আর যদি না বলে থাকে তাহলে আপনারা জেনে নেন। দেখা গেছে মেয়েটা বিপত্নী হয়ে গেছে, স্বামী মারা গেছে বা কি করছে, তালাকপ্রাপ্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে তার ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। 13 ক্লিয়ার? আমি কিন্তু 13-র 1 2 ক খ এইসব দিয়ে বলতেছি না, কথা বলছেন, যাতে আপনাদের সহজে মনে থাকে। অর্থাৎ 13-র এই যে 60টা কোটেশন বললাম, 60টা কোটেশনকে 60টা শব্দ দিয়ে বললাম যাতে আপনাদের মনে থাকে। তারপর হচ্ছে 14 ধারা, সংবাদ মাধ্যমে নির্যাতিত নারী বা শিশুর পরিচয় প্রকাশ সম্পর্কে বাধা নিষেধ। এখন এই আইনের, অর্থাৎ নারী শিশু নির্যাতন আইনের যদি কোনো অপরাধ, নারী এবং শিশুর বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়, তাহলে তার প্রকৃত নাম ঠিকানা প্রকাশ করে অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া যাবে না। কথা বুঝছেন? কি আপনারা কি শুনতেছেন নাকি? বলেন স্যার, আরেকবার বলেন। একটু হানা বললেন তাহলে তো আমি বুঝি যে আপনারা আছেন, নাহলে তো আমি মনে করি যে আমি মনে করি নাই। 14 দ্বারা হচ্ছে যে কোনো নারী বা শিশুর কি হয়েছে, ধর্ষণের একটা ঘটনা ঘটছে, বা এই নারী শিশু নির্যাতন আইনের একটা অপরাধ সংঘটিত হয়েছে, সেই ক্ষেত্রে এই নারী বা শিশুর তার প্রকৃত নাম ঠিকানা ছবি উল্লেখ করিয়া কোনো ধরনের সামাজিক পত্রিকা, অনলাইন ফেসবুক পেজের মধ্যে দেওয়া যাবে না। যদি কেউ প্রকাশ করে তাহলে তার শাস্তি হবে 14-র 2 উপধারা। এখন সেটা একজনে করুক আর দুইজনে করুক, তখন প্রত্যেকে 2 বছর করে কারাদণ্ড, 1 লাখ টাকা করে জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। 14 ধারা। ক্লিয়ার? এটাই স্যার, এক কথায় হচ্ছে কি, পরিবেশন কি করা যাবে না, সেটাই তো। করা যাবে, তবে মনে করেন যে যে মেয়ে ধর্ষিত হয়েছে তার নাম ঠিকানা, যেমন আমরা ছদ্মনাম ব্যবহার করতে পারি, ঠিক আছে, হুম। ছদ্মনাম ক, ঠিকানা অমুক জায়গা। এখন যদি আপনি যদি মনে করেন যে বলে দেন যে তার বাবার নাম অমুক, তার মায়ের নাম অমুক, তার ছবি দিয়ে দেন, তাহলে তো এই মেয়েটা সমাজের কাছে হেয় প্রতিপন্ন হয়ে গেল, তাই না? এই জন্য বলছে যে আপনি প্রকাশ করবেন, সংবাদ প্রকাশ করবেন, তবে কি তার অরিজিনাল নাম ঠিকানা ছবি ব্যবহার করা যাবে না। স্যার এটা হচ্ছে যে অনলাইনে হোক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, আর সেটা পত্রিকা তো এমন ভাবে প্রকাশ বা পরিবেশন করতে হবে যাতে তো শিশু বা নারীর কি ইয়া না পায়, এটাই। পরিচয় প্রকাশ না পায়। পরিচয় প্রকাশ না পায়। হ্যাঁ, এই জন্যই এইগুলা বলছে। আর যদি কেউ এইরকম প্রকাশ করে তাহলে তার শাস্তি হবে 14-র 2-এ। আর 15 দ্বারা হচ্ছে ভবিষ্যৎ সম্পত্তি অর্থে অর্থদণ্ড আদায়, যেটা আমাদের রেদওয়ানুল করিম 9-এর 6-এর ক্ষেত্রে বলছি। ভবিষ্যৎ সম্পত্তি হতে অর্থদণ্ড আদায়, অর্থাৎ এই আইনের 8 ধারা হইতে 14 ধারা পর্যন্ত, অর্থাৎ অপহরণ থাকিয়া একবারে মিডিয়ায় প্রকাশ পর্যন্ত যেই অর্থদণ্ড বা জরিমানা ট্রাইব্যুনাল নির্ধারণ করে দিবে, সেইটা আসামির ভবিষ্যৎ সম্পত্তি হতে আদায় করা যাবে। এটা এখন 4 হতে 14 নাকি স্যার? হ্যাঁ,
7 থেকে 14 না? 8 থেকে 14, 8 থেকে 14, 8 থেকে 14 না? 8 হতে 14 ধারা পর্যন্ত। আর চাইরের যে টাকাটা, এটা সরাসরি বলে দিছে হচ্ছে আপনার ক্ষতিগ্রস্ত পরিবারকে দিতে পারবে, ওটা সরাসরি বলে দিছে। এখন যে এই যে ভবিষ্যৎ সম্পত্তি, এখন দেখা গেছে তার এখন কোনো সম্পত্তি নাই, ঠিক আছে, বা সে এখন বেকার। যখন সে ভবিষ্যতে কাজ করবে, কাজ করার পরে সে যে টাকাটা ইনভেস্ট করবে বা ইনকাম করবে, তার ওই সম্পত্তি থেকে এটা পর্যায়ক্রমে কি করতে পারবে, আদায় করার আদেশ দিতে পারবে। এটা কে দিবে, ট্রাইব্যুনাল নাকি জেলা ম্যাজিস্ট্রেট? ট্রাইব্যুনাল দিবে 15-তে। এখন 16-তে হচ্ছে এটা কিভাবে আদায় করবে, এই অর্থদণ্ডটা কিভাবে আদায় করবে। ট্রাইব্যুনাল জেলা কালেক্টরকে আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি নিলাম করিয়া বিক্রয় করিয়া আদায় করার জন্য আদেশ দিবেন, এবং ট্রাইব্যুনাল এই টাকা কি করবেন, তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে এই টাকাটা ট্রাইব্যুনালে জমা দিবেন, ট্রাইব্যুনাল ক্ষতিগ্রস্ত পরিবারকে দিবেন। 16 ধারা। এখানে স্যার নিলাম আছে নাকি? যদি নয় নিলামে বিক্রি করে দেওয়ার বিধান? এটা তো জেলা কালেক্টরেট করবে, এখন উনি কিভাবে করবে সেটা তো উনিই জানে। স্থাবর অস্থাবর সম্পত্তি এটা তো নিলাম ছাড়া তার বিক্রি করতে পারবে না। এটা জেলা কালেক্টর অর্থাৎ ডিসি কে যেটা নির্দেশ দেওয়া হবে, ডিসি উনি উনার মতো করেই যেভাবেই হোক উনি টাকাটা কালেকশন করবে। তার স্থাবর অস্থাবর বিক্রি করিয়া, এখন উনি কি নিলাম করিয়া করবে নাকি কোনো ব্যক্তির কাছে সরাসরি বিক্রি করে দিবে, এটা জেলা কালেক্টরেট বুঝবে। এখন উনি টাকা উদ্ধার করে কি করবে, ওই ব্যক্তিকে দিয়ে দিবে নাকি ট্রাইব্যুনালে দিবে? জেলা কালেক্টরেট উনি ট্রাইব্যুনাল। জেলা কালেক্টরেট টাকাটা উদ্ধার করিয়া ট্রাইব্যুনালে জমা দিবে, আর ট্রাইব্যুনাল কি করবে, ক্ষতিগ্রস্ত পরিবার বা ভিকটিম পরিবারকে উক্ত টাকাটা প্রদান করবেন 16 ধারা। তারপরে হচ্ছে 17 ধারা, যদি কেউ মিথ্যা মামলা করে বা অভিযোগ দায়ের করে সেই ক্ষেত্রে তার শাস্তি। যখন কোনো ব্যক্তির মর্যাদা হানি বা ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 7 বছর। আর যদি লিখিত অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল যদি উক্ত অপরাধের গ্রহণ মামলা বিচার করতে পারবে। আর 3 বলছে 1-2 যাই থাকুক, ট্রাইব্যুনাল যদি নিজে বিচারের শেষে রায় প্রদানকালে যদি ওনার কাছে প্রতীয়মান হয় যে উক্ত ব্যক্তি মিথ্যাভাবে মামলা দায়ের করছে, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল কি করতে পারবে, তাকে ক্ষতিপূরণের দেওয়ার জন্য আদেশ দিতে পারবেন। বুঝা গেছে? এখন আবার এটা যদি আরেকবার বলেন স্যার। স্যার এটা আরেকবার বলেন স্যার, 3টা ওই যে 1 এবং 2 এর দ্বারাই যাই থাকুক না কেন, 3-এর ইয়েটা বলেন, এটা কি প্রমাণিত, সন্তোষজনক ভাবে প্রমাণিত হবে নাকি? আদালতের কাছে মনে হয়েছে, হুম। এখন আদালতের কাছে মনে হয়েছে যে এই অভিযোগটা মিথ্যা, কারণ যেহেতু আদালত মামলার রায় দিচ্ছে, অতএব ওনার কাছে মনে হয়েছে কি যে এই যে অভিযোগটা করছে এই অভিযোগটা মিথ্যা। তখন আদালত তাকে আদেশ দিবে যে আপনি কি করেন, ক্ষতিপূরণের আদেশ দিবেন, ঠিক আছে। আর যদি আদালত মনে করেন যে এই ক্ষতিপূরণের পাশাপাশি তার একটা দণ্ড দেওয়া দরকার, এটা আগে ছিল 7 বছর, এখন নতুন সংশোধনী করিয়ে সেটা করছে 2 বছর কারাদণ্ড। তাহলে আগেরটাই ভালো ছিল নাকি, যে মিথ্যা অভিযোগ করলে শাস্তি বেশি, এখন এটা কমাই দিয়া করে দিছে কি শাস্তি কম। স্যার আমরা যদি কিছু মনে না করেন আর কি, একটা প্রশ্ন করি। আমরা ওই যে ফেনাল কোডের 72 নাকি স্পেসিফিক ধারাটা আমার মনে আসতেছে না, ওই যে যদি আসামির বিরুদ্ধে যদি কোনো কিছু প্রমাণ না হয়, যেহেতু আদালত কোনো কিছু একটা দিবে, মোটামুটি এটার মতো একটু যায় আর কি, মানে শাস্তি তো তাকে একটা দিতে হবে। মানে কিসের জন্য বুঝলাম না। পেনাল কোডের 72-এ আমরা মনে হয় পড়ে আসছি স্যার, যদি মানে একটা মামলা হয়েছে আর কি, যেহেতু সাক্ষ্য প্রমাণ হয়তো মামলার যে পক্ষের সাক্ষ্য প্রমাণ নাই, বা মামলা হয়েছে কিন্তু বিচারকের কাছে মনে হচ্ছে ঠিক আছে এটা সঠিক, কিন্তু সাক্ষ্য প্রমাণ নাই আর কি, হুম তো সেক্ষেত্রে কিছু কিছু একটা তো করতে হবে। বিচারকের এটা কাছে কি মনে এরকম হয়েছে যে ঘটনা সঠিক, সঠিক কিন্তু সাক্ষ্য কিন্তু সাক্ষ্য প্রমাণ নাই, প্রমাণ নাই। হুম। মানে বিচারকের কাছে মনে হয়েছে ঘটনা সঠিক কিন্তু সাক্ষ্য প্রমাণ নাই, সেই হ্যাঁ, ক্ষেত্রে কি ওই শাস্তি তো ওইটা দিবে আর কি সেটা? স্যার।
হ্যাঁ হ্যাঁ, সেটা এটা ওই রকম কি ওই যে মিথ্যা মামলা দায়েরের ক্ষেত্রে কি কিছুটা মিলে নাকি স্যার? এটা জাস্ট জানার জন্য আর কি, এটা একটার আমি মধ্যে একটা আপনারা বলি, ঢুকাচ্ছি না, আপনি নারী শিশুর সাথে অন্য কোনো আইনকে জড়াবেন না, কথা বুঝছেন? জড়াবো না কিন্তু হুম, হুম। নারী শিশু নির্যাতনের সাথে অন্য কোনো আইনকে জড়াবেন না, কারণ কি, নারী শিশুটা হচ্ছে একটা বিশেষ আইন, অতএব এটার প্রায়োরিটি বেশি, ঠিক আছে? আর যদি এটার সাথে আপনি দণ্ডবিধির কোনো আইন জড়াইতে যান, সেই ক্ষেত্রে আমাদের এক্সামিনার বা কর্তৃপক্ষ মনে করবে যে এ আসলে কিছুই বুঝে নাই, এখন সে যেগুলা জানছে এইগুলাই দিয়ে দিছে। কথা বোঝা গেছে? রেদওয়ান, বোঝা গেছে? বুঝছি স্যার, আমি তো আপনাকে বলছি এটার সাথে ওইটা আমি মিলাচ্ছি না, বাট মানে এটার সাথে কিছুটা যায় কিনা মিথ্যা মামলা দায়েরের সাথে শাস্তি আর কি। যায় তো ভাই সবগুলাই, কারণ মিথ্যা মামলা হইলে তো প্রত্যেকটা আইনেই মিথ্যা মামলার জন্য শাস্তি দেওয়া আছে না? স্যার পূর্বের গুলো আবার রিপিট করেন স্যার। তাহলে আমরা 17তে আজকে শেষ করি। 9 দ্বারা হচ্ছে দর্শন, 9-এর 1 হচ্ছে দর্শনের শাস্তি, 9-এর 2 দর্শনের ফলশ্রুতিতে যদি মারা যায় সেক্ষেত্রে শাস্তি, 9-এর 3 সংঘবদ্ধ দর্শনের ফলে যদি মৃত্যু বা আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে তার শাস্তি, 9-এর 4 দর্শন করে আহত করার চেষ্টা, তারপরে হচ্ছে দর্শনের চেষ্টার শাস্তি, দর্শনের উদ্দেশ্যে যদি শরীরের কোনো গোপনাঙ্গ মধ্যে ক্ষতিগ্রস্ত করে সেক্ষেত্রে শাস্তি, 9-এর 5 হেফাজতে ব্যর্থতার জন্য শাস্তি। এটা কি সরকারি কর্মচারী নাকি পাবলিকের জন্য? সরকারি কর্মচারী। হ্যাঁ। 9-এর 6 অর্থদণ্ড আদায় করে উত্তরাধিকারী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দিতে পারবে। 9-এর * ক আত্মহত্যার প্ররোচনার জন্য সহায়তা করা। 9-এর * খ বিয়ের প্রলোভন দেখাইয়া যৌনকর্ম করা। 9-এর 10 দ্বারা যৌনপীড়ন ইত্যাদির শাস্তি। 9-এর 11 যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর শাস্তি, গুরুতর আঘাত করার শাস্তি, মৃত্যুর চেষ্টা, মারাত্মক জখম এর শাস্তি। বুঝি নাই। রেজাউল, বুঝি নাই ভাই। স্যার আপনাকে প্রশ্ন করে নাই স্যার। 12 দ্বারা ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে শিশুর অঙ্গহানি বা বিক্রির চেষ্টা বা বিক্রি করলে সেক্ষেত্রে শাস্তি। 13 দ্বারা হচ্ছে দর্শনের ফলশ্রুতিতে শিশুর ব্যয়ভার সংক্রান্ত, রাষ্ট্র বহন করবে, তার মা বাবা মায়ের আত্মীয় স্বজনের কাছে থাকবে, বাবা মার পরিচয়ে বড় হবে, 21 বছর ছেলের ক্ষেত্রে, 21 বছর মেয়ের ক্ষেত্রে, বিবাহ না পাওয়া পর্যন্ত, প্রতিবন্ধী শিশুর ক্ষেত্রে সক্ষম না হওয়া পর্যন্ত। তারপরে হচ্ছে তার ভরণ পোষণের টাকা দর্শকের নিকট থেকে